জুলাই সনদ নিয়ে উত্তপ্ত সংসদ, মুখোমুখি অবস্থানের সরকার ও বিরোধী দল। কাল প্রশ্নোত্তর দেবেন প্রধানমন্ত্রী। সংকট থাকলেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, 2.5 লাখ টনের বেশি ডিজেল আমদানি অনুমোদন। দ্রুত ছড়িয়ে পড়ছে হাম, মার্চে 32 শিশুর মৃত্যু, 2 কোটি শিশুকে টিকা দেবার পরিকল্পনা। ইরানে মার্কিন ইসরায়েল হামলা অব্যাহত, যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানো দেশগুলোর সমালোচনা ট্রাম্পের। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে তুমুল বিতর্ক হয়েছে সরকারি ও বিরোধী দলের মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এ বিষয়ে রাষ্ট্রপতিকে দিয়ে অবৈধ আদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আর বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের অভিযোগ, জাতিকে দেবা কথা রাখছে না সরকার। সংসদ অধিবেশনের 62 বিধির ওপর আলোচনায় এসব কথা বলেন তারা। এদিকে কাল প্রথমবারের মতো সংসদে প্রশ্নোত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানাচ্ছেন সেলিম মালিক। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম কার্যদিবসের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল 62 বিধিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের উপর আলোচনা। কোনো দেশের ক্যালেন্ডারে ৩৬ জুলাই বলে কিছু নাই, আমাদের দেশে তা প্রতিষ্ঠিত হয়েছে। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সৌভাগ্যবান, আমি আরেকবার তাদেরকে অভিনন্দন জানাই। তবে সংবিধান সংস্কারে রাষ্ট্রপতির আদেশে সংস্কার পরিষদের অধিবেশন নয়, বরং জুলাই সনদের আলোকে বিশেষ কমিটির মাধ্যমে সংস্কারের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি এবং উক্ত কমিটিতে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই মহান জাতীয় সংসদে উত্থাপন করি এবং সেটা সমঝোতার মাধ্যমে আমরা গ্রহণ করি। পরে মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কমিটিতে সব দলের প্রতিনিধি ছাড়াও সংবিধান বিশেষজ্ঞ ও নানা খাতের ব্যক্তিরা অংশ নিতে পারবেন। যারা অন্যান্য দলের প্রতিনিধি সংসদে আছে, সরকারি দল বিরোধী দল বাদেও, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই সংসদীয় কমিটি সংসদ সদস্য এবং সংসদ সদস্যের বাইরেও জাতির মধ্যে যারা বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, স্টেক হোল্ডার, পত্রিকার সম্পাদকবৃন্দ, এডিটরবৃন্দ, আর বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক এবং এডিটরবৃন্দ সহ যারা স্টেক হোল্ডার বিশিষ্টজন, সবাইকে আহ্বান করতে পারে। এমনকি বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, প্রয়োজন বোধে রিটায়ার্ড জাস্টিস সহ সবারই মতামত নিতে পারে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রস্তাবে সম্মতি জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে পারি, কারণ আমরা সংকট তৈরির জন্য তো এখানে আসিনি, দেশের মানুষের সংকট নিরসনের জন্য এখানে এসেছি। এই জন অভিপ্রায় এর মধ্য দিয়ে প্রতিফলিত হোক আমাদের সমন্বিত উদ্যোগে। এখানে আলাদা আমরা এক লাইনে, ট্রেজারি বেঞ্চ আরেক লাইনে চলতেই থাকলাম, এটার মাধ্যমে সমাধান কিভাবে হবে এটা আমরা সবাই বুঝি। এই জন্য আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। সংবিধানের দোহাই দিয়ে ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি সংকট কাটেনি রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে পারছেন না গ্রাহকরা। বেশ কিছু পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, এপ্রিলে বাড়ছে না দাম। আর 2,60,000 মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, জানাচ্ছেন তামজিদ শুভ। জ্বালানি সংকটের আশঙ্কার প্রভাবে পেট্রোল পাম্পগুলোর চিত্রের কোনো পরিবর্তন নেই। দিনের পর দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা।
2 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তেল সংগ্রহ করতে, তাও আবার পাম্পের ইচ্ছেমতো রেশনিং এর উপর নির্ভর করতে হচ্ছে। এটা কারণ হচ্ছে আমরা যারা নেই তারা অনেক সময় রিজার্ভে টেন্ডেন্সি করা বেশি। যদি সবার ভিতরে থাকে যে হ্যাঁ সবাই একদম ভরে ভরে নেবো, তখন তো ঘাটতি পড়বেই। না, চাহিদা মোতাবেক অতটা পাচ্ছি না। 2 গাড়ি 3 গাড়ি তেল হলে পরে আমাদের 24 ঘন্টা চলছে, কিন্তু এখন আপনার 6 গাড়ি করে দিতে আছি, তারপরে ওসেকে মানে তেল শেষ হয়ে যাচ্ছে। গ্রাহকরাই বলছেন মজুদ প্রবণতার কারণে কৃত্রিম সংকট হয়েছে, আর পাম্প কর্তৃপক্ষ বলছে স্বাভাবিকের তুলনায় চাহিদা বেড়েছে দ্বিগুণ 3 গুণ পর্যন্ত। আমি আগে যা তেল পাতাম আমি এখনও তাই পাচ্ছি, ডিপো থেকে এখনও তাই সেটা আমাকে দিচ্ছে, কিন্তু আসলে মানুষের চাহিদাটা বেড়ে গেছে। কারণ 5 লিটার লাগলে সে নিচে 15 লিটার 20 লিটার জমাচ্ছে। আতঙ্কের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত আপনারা যে পরামর্শ দিয়েছেন এটা কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না সরকারের কাছে? ভাই আমরা পরামর্শ চাইছি সরকারের কাছে। আপনার এই যে 2টা থেকে 3টা কে দায়িত্ব নেবে বলেন তো, যদি পাম্পে আগুন ধরায় দেয়, মারামারি করে? তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, জ্বালানির মজুদ নিয়ে এ পর্যন্ত কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। পাম্পগুলোর সংকট মনস্তাত্ত্বিক বলেও মন্তব্য করেন তিনি। পাম্পের দীর্ঘ লাইন সম্পর্কে গতকালকে বলেছি যে এটা কিছুটা মনস্তাত্ত্বিক, কারণ আমরা তো কোনো সমস্যা দেখছি না। আপনার যদি একদিকে মজুদের টেন্ডেন্সি থাকে তাহলে চাহিদা কিন্তু আমি মেজার করতে পারবো না, যার যেটুকু দরকার সেভাবেই বরাদ্দটা দেওয়া হয়। মন্ত্রণালয় জানায় এ পর্যন্ত দেশে অকটেন ৭,৯৪০ মেট্রিক টন, ১১,৪৩১ মেট্রিক টন পেট্রোল এবং ৪৪,৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুদ আছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায়ও জ্বালানি তেলের সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। অনেক তেলের ডিপো ও ফিলিং স্টেশনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। জ্বালানি তেলের সংকট তীব্র হতে পারে এমন আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে আজও যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে। আর যেখানে সরবরাহ চলছে সেখানে দীর্ঘ সারিতে অপেক্ষা করছে যানবাহনের চালকরা। আবার অনেক ফিলিং স্টেশনের চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় দিনের কিছু সময় বিক্রির পর বিতরণ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে হতাশ হয়ে ফিরছেন যানবাহন চালকরা। রাজশাহী নগরের পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে ভিড় বাড়ছে। ভোর থেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে অনেক পাম্প। রাজবাড়ীর 10টি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার পর কিছুটা শৃঙ্খলা ফিরেছে, তবে কাটেনি ভোগান্তি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ফিল্ডে আসলে আমরা এই 3 ঘন্টা 4 ঘন্টা ধরে দাঁড়ায় তেল নিচ্ছি। আসলে ওনাদের সত্যটা বললে সমস্যা কোথায়, যে আমরা সমস্যায় আছি, সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, সমস্যা এটা। তাহলে তেলের যে একটা সমস্যা আছে এটা স্বীকার করে নিলেই তো হয়। সারাদিন দাঁড়া থেকে 200 টাকা তেল পেলাম, এটা তো সুন্দর। চাকুরিজীবী তারা তো লাইনে ঘন্টার পর ঘন্টা তো দাঁড়ায় থাকার মতো সময় নেই, কারণ আমাদেরকে অফিসে অ্যাটেন্ড করতে হবে। নাটোরের পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। গাজীপুরের কোনাবাড়িতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪,০০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অবৈধ জ্বালানি তেল মজুত ও পাচার রোধে অভিযান চালানো হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের সব মহানগরীর স্কুল পর্যায়ের ক্লাস 3 দিন অনলাইনে ও 3 দিন সশরীরে করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন জানান, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভায় বিষয়টি চূড়ান্ত হবে। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। স্কুলগুলোকে তারা নতুন বাস সিস্টেম করা, ইন্ট্রোডিউস করা, বাসে আসা, এই সেগুলো নিয়ে ভাবনা চলছে। ইলেকট্রিক বাস, ব্যাটারি সিস্টেম বাস, সোলার এনার্জি বাস, এগুলি কিভাবে আমরা এই প্রবলেম ফেস করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন আমাদেরকে, সেই ওনার ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করছি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত 38 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে শুধু মার্চেই মারা গেছে 32 শিশু।
রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও হামের প্রতিষেধক টিকা না দেয়ায় ছড়িয়ে পড়ছে এর প্রাদুর্ভাব। হাম প্রতিরোধে নতুন করে 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। ওবায়দুল্লাহ মামুন জানাচ্ছেন বিস্তারিত। এখন রোগের উপসর্গ ঠান্ডা, কাশি, জ্বর, এটা আমরা ধরতে পারি না। খারাপ অবস্থা, বমি, প্রচুর কান্না। আমরা সকালবেলায় শুক্রবার দিন এসে পড়ছি। জ্বর, শরীরে র্যাশ নিয়ে নারায়ণগঞ্জের 2500 থেকে নাতনিকে নিয়ে গত শুক্রবার ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এর আগে ঘুরেছেন আরও 2টি হাসপাতাল। নাতনি নিউমোনিয়া আক্রান্ত, তাই লাগছে অক্সিজেনও। এরকম সমস্যা ও লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অনেক শিশু। রাজধানীর শিশু হাসপাতালে সবশেষ 24 ঘন্টায় হামের রোগী ভর্তি হয়েছেন 22 জন। আক্রান্ত হয়ে ভর্তি আছেন 52 জন। তাদের শ্বাসের সমস্যা দেখা দিচ্ছে, নিউমোনিয়া দেখা দিচ্ছে। মানে আসছি একটার জন্য এখন 4-5টা সমস্যা, আবার সাথে হাম। ডক্টর ধারে গেলাম, যার পর ওরা বললো যে এটা নর্মালি কিছু না, এটা স্কাবি যে রোগটা বের হয়েছে ওটাই ওর হচ্ছে। চিকিৎসকরা বলছেন এটি সংক্রামক ব্যাধি হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। একজন রোগী থেকে কমপক্ষে 18টি শিশু আক্রান্ত হতে পারে। যদি কোনো ইনফেকশন থাকে, নিউমোনিয়া থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগবে। আর যদি বাচ্চা অপুষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া খুব খারাপ হতে পারে। দেশে এখনও 74,000 শিশু একটিও হামের টিকা নেয়নি, আর 4 লাখ শিশু টিকার ডোজ পূরণ করেনি। 34% হলো 9 মাসের নিচে, মানে তারা কোনো টিকা দেওয়ার বয়সই হয় নাই। হ্যাঁ, আর হলো 18% হলো 9 মাস থেকে 1 বছর, পেলেও একটা ডোজও তো পেয়েছে। কাজে ম্যাক্সিমামই আমাদের যেটা হয়েছে টিকা মানে কমপ্লিট ডোজ হয় নাই অথবা টিকা দেওয়ার বয়স হয় নাই, সেজন্য। সারা দেশে জানুয়ারি থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 38 শিশুর মৃত্যু হয়েছে, আর গত 1 সপ্তাহে ঢাকা শিশু হাসপাতালে মারা গেছে 3 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা সবচেয়ে বেশি হামে আক্রান্ত হচ্ছেন। এদের বেশিরভাগই হামের টিকা নেননি অথবা পূর্ণ ডোজ পূরণ করেননি। ফলে সরকার নতুন করে 2 কোটি শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে কুমিল্লা ও চাঁদপুরে 3 জন করে এবং নাটোরে 1 শিশুর মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া রোগীর চাপ সামাল দিতে ঢাকা সহ জেলা হাসপাতালগুলিতেও খোলা হয়েছে বিশেষ ওয়ার্ড। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় টিকার মাধ্যমে মারাত্মক ছোঁয়াচে এই রোগের হাত থেকে শিশুদের রক্ষায় তৎপর হয়ে উঠেছে সরকার। হামসহ কয়েকটি রোগের টিকা সংগ্রহে এরই মধ্যে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে টিকা দেশে পৌঁছলে বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। রাজশাহী থেকে সাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়্যাল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু। এরই মধ্যে হাম আক্রান্ত হয়ে 2 জন এবং উপসর্গ নিয়ে 33 জন শিশুর মৃত্যু হয়েছে। ক্রমাগত রোগীর চাপ বাড়ায় জায়গা সংকুলন হচ্ছে না এই হাসপাতালে। আবার অনেক শিশু হাম থেকে মুক্ত হলেও ভুগছে অন্যান্য শারীরিক জটিলতায়। এখন শ্বাসকষ্ট নিতে পারছে না, চোখ ওপর দিকে তাকাইছে, কাশি হচ্ছে। ডাক্তাররা ইনজেকশন দিছে, ওষুধ দিছে, এগুলা খাইছে, বাচ্চা এখন আল্লাহর রহমতে ভালো আছে। ঠান্ডা জ্বর হামে তো এখন আল্লাহর রহমতে বাচ্চা সুস্থ আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের 6 থেকে 9 মাসের মধ্যেই। এই বয়সের শিশুরা কেন এই রোগে আক্রান্ত হচ্ছে তা নিয়ে গবেষণা শুরুর তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঝিমঝিম করতেছে মাথা, তার প্রচণ্ড জ্বর, ভুল বকছে, এইরকম হলে তাদেরকে হাসপাতালের সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে এবং ডাক্তার দেখে যদি এরকম সিমটমস হয় তাকে আলাদা আইসোলেট করতে হবে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, সরকার হামসহ সংক্রামক রোগের টিকা সংগ্রহে এরই মধ্যে জাতিসংঘকে টাকা পরিশোধ করেছে। 604 কোটি টাকার টিকা ক্রয়ের আমরা পেমেন্টও করে দিয়েছি। আমরা ইউনিসেফকে চিঠি দিলে আমরা টিকা পেয়ে যাব। আমাদের কোল্ড চেইন রেডি আছে, আমরা টিকা পেয়ে গেলে আমরা টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব। হাম মারাত্মক ছোঁয়াচে রোগ হলেও জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়নে জামানত ছাড়াই ঋণ দেবার উদ্যোগ নিচ্ছে সরকার, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রকৃত সমস্যা চিহ্নিত করে তার সমাধানে কাজ করবে সরকার। বৈশ্বিক প্রেক্ষাপটে সংঘাত ও সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পৃথিবী ক্রমেই অস্থির হয়ে উঠছে, তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের নিজেদের বিচ্ছিন্ন না ভাবার আহ্বান জানান তিনি। এদিকে আগামী সেপ্টেম্বর অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় একটি আদিবাসী সমাবেশ আয়োজনের কথাও জানান মির্জা ফখরুল। আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা, একটা তো 100 কোটি আছে আলাদা, কিন্তু আপনাদের এই উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা কোনো জামানত ছাড়া আপনারা এখন যে ঐক্যটা সৃষ্টি করেছেন, এই ঐক্যটা যেন কখনো বিনষ্ট না হয়। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে, আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আমাদের মধ্যে না আসে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। পতিত সরকারের সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, এতে সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে জনগণ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া শীর্ষক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষণার সঠিক ইতিহাস জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে বিগত সময়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার বারবার সঠিক ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, আইন লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনা হবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ফরিদপুরের নগরকান্দায় টাকার লোভে খালাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাগ্নে আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নগরকান্দা থানার প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, গত শনিবার উপজেলার রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে জামেলা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ভোরে গোয়েন্দা নজরদারিতে চর ভদ্রাসন উপজেলার গাজীর টেক গ্রাম থেকে নিহতের ভাগ্নে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঋণের চাপে জর্জরিত আলমগীর প্রায়ই তার খালার কাছে টাকা চাইতেন, টাকা দিতে না পারায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। নীলফামারীর একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর বিল পরিশোধ করতে না পারায় বাচ্চা বিক্রির জন্য স্বজনদের চাপ দেবার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। নানা অভিযোগে ক্লিনিকটিকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। দুপুরে মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ডোমার উপজেলা প্রশাসন। দায়িত্ব অবহেলা, জনবলের অভাব সহ অনিয়ম ধরা পড়ায় ক্লিনিকটিকে তৎক্ষণাৎ 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ভুক্তভোগী নারী কৃষক রাকিবুল হাসানের স্ত্রী হাবিবা সুলতানা। স্বজনরা জানায়, গত শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে তিনি ভর্তি হন মমতা ক্লিনিকে। অপারেশন শেষে রিলিজ নেবার সময় ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় দুর্ব্যবহার এবং বাচ্চা বিক্রির জন্য চাপ দেন ডাক্তার ফারজানা। তবে বিষয়টি অস্বীকার করেছেন ডাক্তার ফারজানা। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় 2026 থেকে 5 বছর মেয়াদে হেলথ ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান HNAP গ্রহণ করেছে সরকার। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে UNFPA বাংলাদেশ। মঙ্গলবার রাজধানী ঢাকায় আয়োজিত এক জাতীয় কর্মশালায় আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা উদ্বোধন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এই পরিকল্পনার মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড় এবং জলবায়ু পরিবর্তনজনিত রোগের বিস্তার সহ নানা স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় একটি সমন্বিত কৌশল নির্ধারণ করা হয়। গুরুত্ব দেওয়া হয় স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানো, জরুরি পরিস্থিতিতে সেবা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার ওপর।
সংশ্লিষ্টরা মনে করছেন পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়ন হলে দেশে লাখো মানুষের স্বাস্থ্য, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে 1 মাস ব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে শিল্পকলা থেকে টিটিপাড়া পর্যন্ত প্রায় 2.8 কিলোমিটার বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। এ সময় তিনি জানান 4টি বক্স কালভার্ট পরিষ্কারের লক্ষ্যে 1 মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থাকে আরও কার্যকর করতে নতুন করে 2টি আউটলেট চালুর পরিকল্পনাও রয়েছে। জলাবদ্ধতা নিরসনে বক্স কালভার্ট সহ মোট 33টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। দ্রুত পানি অপসারণ নিশ্চিত করতে ইতোমধ্যে 6টি পোর্টেবল পাম্প ক্রয় করা হয়েছে বলেও জানান তিনি। 1 যুগেরও বেশি সময় আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলার পরবর্তী শুনানির জন্য 5 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। দুপুরে ডিবির মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। পরে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আরও জানান, 5 অগাস্টের পর যত মামলা হয়েছে সবগুলোর তথ্য উপাত্ত আনা হচ্ছে। মামলাগুলোতে কোনো অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করবে প্রসিকিউশন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের সার্বিক উন্নয়নে গতানুগতিক বাজেট থেকে বেরিয়ে এসে বাস্তব ভিত্তিক বাজেট প্রণয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্যদিকে নতুন অর্থ বছরে করের হার অপরিবর্তিত রেখে আয়কর আওতা বাড়ানোর কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। জানাচ্ছেন আরাফাত ইসলাম। আসন্ন 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি কার্যালয়ে প্রাক বাজেট ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এ সময় অর্থনৈতিক দুরবস্থা কাটাতে ও বাজেট কেন্দ্রিক আয় বাড়াতে সরকারকে নানা উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন সংগঠনটির আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেটের জন্য আর্থিক ব্যবস্থাপনাটা, সরকারি আর্থিক ব্যবস্থাপনাটা হলো এর হৃৎপিণ্ড, এইটি হলো আসল জিনিস। এটার প্রথম বিষয় হয়েছে তো ফিসকাল স্পেস। আমি বলেছি সরকারের অর্থ খরচ করার ক্ষমতা অনেক সীমিত। এছাড়া জ্বালানি সংকটের কারণে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকির বিষয়ে সরকারকে তড়িঘড়ি না করারও তাগিদ দেন তিনি। প্রতি মুহূর্তে আপনি জ্বালানির দামকে সহজ রাখার জন্য নিজের এক্সাইজ এবং যদি ট্যাক্স আপনি কমিয়ে দেন, তো স্বাভাবিকভাবে আপনার অন্য ক্ষেত্রে ব্যয় করার ক্ষমতা কমে যাবে। তো সরকার তখন এখানে কোথায় কোথায় ছাড় দিবে তার অন্যান্য উন্নয়ন কার্যক্রমের, সেটাও আমাদের স্বচ্ছভাবে বোঝার সময় এখানে এসছে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আগামী অর্থ বছরের রাজস্ব বাজেট নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন, নোয়াব ও টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সাথে প্রাক বাজেট আলোচনা করেন এনবিআর চেয়ারম্যান। রাজস্ব আদায় বাড়াতে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। আমরা চেষ্টা করব করের হার যাতে খুব বেশি না বাড়ানো হয় এবং আমরা করের বেসটাকে যাতে আমরা এক্সপান্ড করতে পারি। আগামী বছর আমরা সারা বছর ধরে রিটার্ন দেওয়াটা ওপেন রাখবো। আমাদের এ সময় উভয় সংগঠনের পক্ষ থেকে শুল্ক ও আয়কর কমাতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা একটি অত্যন্ত যৌক্তিক। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আবাহনী মোহামেডানের সেই উন্মাদনা আবারও ফুটবলে দেখতে চান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোহামেডান ক্লাবের নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই ইচ্ছের কথাই জানান তিনি। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, তারকা খ্যাতি কাজে লাগিয়ে রাজনীতি মাঠে নামা উচিত নয়। মমিনুর রিপনের রিপোর্ট। দীর্ঘদিন পর মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জমেছিল তারার মেলা। নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। জমে ওঠা ক্লাব প্রাঙ্গণের মতো ক্রীড়াঙ্গনেও হারানো সেই উন্মাদনা আবারও দেখতে চান মির্জা ফখরুল। আমরা খেলাধুলাকে আমাদের অন্তরে ধারণ করি। আমি এখনো সুযোগ পেলে মাঠে খেলা দেখতে যাই, এবং যদি আবাহনী মোহামেডান ফুটবল খেলা হয় তাহলে আবার দেখতে যাব, কারণ এগুলো আমাদের প্যাশন। আমরা ছোট থেকে গড়ে উঠেছি এই ধরনের আপনার আনন্দ উপভোগ করার মধ্য দিয়ে। আমরা ওই দৃশ্য দেখতে চাই যে মোহামেডান ক্লাব আর আবাহনীর খেলা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হচ্ছে, আর বাইরে মারামারি করছি আমরা, ঠিক না? অনুষ্ঠানে বেশিরভাগ অতিথি রাজনীতিবিদ হলেও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার পরামর্শ দিয়েছেন রুহুল কবির রিজভী। প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশের, সে আমাকে টেলিফোন করেছিল, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে, কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তা আমার মনে হয়েছে নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এটা কেন? এটা তো হতে পারে না। খেলা ছাড়ার পর রাজনীতিতে আসা বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীও চান খেলাধুলাকে প্রভাবমুক্ত রাখতে। আমরা সকল রাজনৈতিক বৈষম্য দূর করে আমরা সকলেই ক্রীড়াঙ্গনের যারা সংগঠক রয়েছেন, যারা খেলাধুলাকে পছন্দ করেন, সেই মানুষগুলোকে দিয়ে আমরা আগামীর ক্রীড়াঙ্গন সাজাবো। দীর্ঘদিন অবহেলায় থাকা মোহামেডান ক্লাবকে নতুন উদ্যমে সাজাতে নতুন পরিচালনা পর্ষদকে পরামর্শ দিয়েছেন অতিথিরা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ নিয়ে উত্তপ্ত সংসদ, মুখোমুখি অবস্থানে সরকার ও বিরোধী দল, কাল প্রশ্নোত্তর দেবেন প্রধানমন্ত্রী। সংকটে থাকলেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, 2.5 লাখ টনের বেশি ডিজেল আমদানি অনুমোদন। দ্রুত ছড়িয়ে পড়ছে হাম, মার্চে 32 শিশুর মৃত্যু, 2 কোটি শিশুকে টিকা দেবার পরিকল্পনা। ইরানে মার্কিন ইসরায়েল হামলা অব্যাহত, যুদ্ধবন্ধে শান্তি আলোচনার আহ্বান চীন ও পাকিস্তান। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।